ডিয়ার স্টুডেন্টস, গতদিন আমরা আলোচনা করেছিলাম মাস্টার মহাশয় এই পাঠের প্রথম ও দ্বিতীয় অংশ। আজকে আলোচনা করব এই তৃতীয় বা শেষ অংশ। তো বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা, স্থান উপযুক্ত বট বৃক্ষতল। তো বিচারের দিন স্থির হইল, আগের দিকটা তো আশা করি তোমাদের মনে আছে, আগের ভিডিওগুলো সিরিয়ালি দেখে এলে তোমরা বুঝতে পারবে কোথায় শেষ হয়েছিল। তো যাই হোক, বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা। বিচারের দিন স্থির হলো আগামী বৈশাখী পূর্ণিমা, স্থান উপযুক্ত বট বৃক্ষতল। আর স্থান হচ্ছে, জায়গা হচ্ছে উপযুক্ত, মানে উপরে উক্ত, মানে বলা হয়েছে, উপরে বলা হয়েছে, মানে এই বট বৃক্ষটার কথা আগেই তো বলা হয়েছিল। তাই তো উপযুক্ত বট বৃক্ষতল মানে বট গাছের তলা। সময় সূর্যাস্ত, আর সময় হলো সূর্যাস্ত, মানে সূর্য যখন অস্ত যায় ঠিক তখন। ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বট বৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন। ধার্য দিনে, ধার্য দিন মানে নির্দিষ্ট দিনে, সূর্যাস্তের পূর্বেই, সূর্যাস্তের কিছুটা আগেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ, গোসাইগঞ্জের মাতব্বর বা নেতৃস্থানীয় বা মুরব্বী ব্যক্তি যারা, তারা ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বট বৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন। ব্রজমাস্টারকে সঙ্গে নিয়ে তারা বট বৃক্ষ অভিমুখে মানে দিকে, বট বৃক্ষের দিকে তারা যাত্রা করলেন। তাহাদের সঙ্গে ঢাক ডোল কাড়া নাকাড়া প্রভৃতি বাদ্যকরগণ আছে, এবং এক ব্যক্তি একটি বৃহৎ রামসিংহা লইয়া চলিয়াছে। তাদের সঙ্গে ঢাক ডোল কাড়া নাকাড়া প্রভৃতি বাদ্যকরগণ আছে। প্রভৃতি বাদ্যকর মানে যারা বাজনা বাজায়, ঢোলক বা ওই ধরনের কাড়া নাকাড়া, এই সমস্ত বাজানেওয়ালা লোকগুলো তাদের সঙ্গে আছে। এবং এক ব্যক্তি একটি বৃহৎ রামসিংহা লইয়া চলিয়াছে। আর একটা ব্যক্তি মানে একটা মানুষ, বৃহৎ মানে বড় একটা রামসিংহা। রামসিংহা হচ্ছে বড় বাঁশি বা সিংহা। তো যাই হোক, ওইটা নিয়ে একজন চলছে তাদের সঙ্গে। ঈশ্বরের ইচ্ছা যদি জয় হয়, তবে ঢাক ডোল পিটাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে। ঈশ্বরের ইচ্ছা যদি তারা জয়লাভ করতে পারে, তাদের মাস্টার যদি অন্য মাস্টারকে পরাজিত করে সে নিজে জয়লাভ করতে পারে, তবে তারা ডাকডোল পিটিয়ে আনন্দ করিতে করিতে, ডাকডোল পিটিয়ে আনন্দ করতে করতে তারা তাদের গ্রামে ফিরবে। পথে যাইতে যাইতে ব্রজমাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? পথে যাওয়ার সময় যেতে যেতে ব্রজমাস্টারকে তার পার্শ্ববর্তী মানে যারা পাশে অবস্থিত আছে বা এখানে যারা পার্শ দিয়ে সঙ্গে যাচ্ছিলেন, তারা বলতে লাগলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? মুখ রাখা মানে সম্মান বজায় রাখা। তো সম্মান বজায় রাখতে পারবে তো? বেছে বেছে খুব শক্ত একটা কিছু বের করে রাখো, হারান মাস্টার যেন কিছুতেই তার মানে না বলতে পারে। বেছে বেছে খুব শক্ত বা কঠিন কিছুটা এমন জিনিস বের করে মনে মনে বের করে রেখো, যাতে কোনো মতেই হারান মাস্টার ওইসবের মানে বলতে পারে না। ব্রজবাবু বলিলেন, আপনারা ভাবছেন কেন, দেখুন না কি করি। ব্রজবাবু বলছেন, দম্ভ সহকারে বলছেন, দেখুন না, আপনারা ভাবছেন কেন, আমি কি করে থাকি দেখো তোমরা। এমন কোশ্চেন জিজ্ঞাসা করবো যে তা শুনেই হারান মাস্টারের আক্কেল গুড়ুম হয়ে যাবে। এমন কঠিন কঠিন কোশ্চেন মানে প্রশ্ন জিজ্ঞেস করব, তা শুনেই হারান মাস্টারের আক্কেল গুড়ুম হয়ে যাওয়া, মানে বেআক্কেল হয়ে যাওয়া আর কি, বেআক্কেল হয়ে যাবে। মানে বলা তো দূরের কথা, উত্তর বলা তো দূরের কথা, অর্থ বলা তো দূরের কথা, সে এমন প্রশ্ন শুনেইতে বেআক্কেল হয়ে যাবে। দত্তজা বলিলেন, দেখো ভাইয়া, আজ যদি মুখ রাখতে পারো তবু তোমার 5 টাকা মাইনে বাড়িয়ে দেবো। আর দত্তজা বললেন, দেখো ভাইয়া, আজকে যদি মুখ রাখতে পারো, সম্মান বাঁচাতে পারো, ওই তোমার প্রতিদ্বন্দ্বী মাস্টারকে যদি হারিয়ে তুমি জয়লাভ করতে পারো, তাহলে তোমার আরও মাইনে মানে বেতন আরও 5 টাকা বাড়িয়ে দেবো। কেহ স্পষ্ট না বলিলেও ব্রজমাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তাহার পরাজয় ঘটে, তবে গ্রাম করল তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে। কেউ যদি স্পষ্ট করে না বলে, তথাপি আকারে ইঙ্গিতে আভাসে কথায় বার্তায় বোঝা গেল যে যদি তিনি আজকে জয়লাভ করতে না পারেন, পরাজিত হয়ে যান তার প্রতিদ্বন্দ্বী শিক্ষকের কাছে, তাহলে কাল এই গ্রাম ছেড়ে তাকে চলে যেতেই হবে। মানে গ্রামের লোকেরা তাকে আর রাখবে না, তাকে বিদায় করে দেবে। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বেই গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হইল। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে, কিঞ্চিত মানে সামান্য আগেই গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হইল। বটবৃক্ষতলে মানে বটগাছের তলায় উপনীত হইল, মানে পৌঁছল। উপনীত হওয়া মানে পৌঁছা। সপ মাদুর শতরঞ্জি প্রভৃতি বাহকেরা তৎপূর্বেই আনিয়া নিজ গ্রামের এই সীমারেখার উপর সেগুলি বিছাইয়া রাখিয়াছে। সব মানে লম্বা মাদুর, সপ মাদুর শতরঞ্জি প্রভৃতি বাহকেরা, সব মাদুর শতরঞ্জি যারা বহন করে এনেছিল, তারা এর আগেই এনে নিজ গ্রামের সীমারেখার উপর সেগুলি বিছাইয়া রাখিয়াছিল। নিজ গ্রামের সীমারেখার উপরে সেগুলো বিছিয়ে রেখেছিল। দূরে পঙ্গপালের মতে নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল। পঙ্গপাল হচ্ছে এক ধরনের পতঙ্গ, তারা জাক বেঁধে থাকে, তাই একসঙ্গে বেশি মানুষ চলাটাকে পঙ্গপালের সঙ্গে তুলনা করা হয়। অনেক লোক একসাথে চলার সঙ্গে পঙ্গপালের তুলনা করা হয়। তো যাই হোক, দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল। দূরে পঙ্গপালের মতো নন্দীপুর গ্রামের বাসিন্দা বা লোক যারা আছে তারা আসছে এমন দেখা গেল।
তাহাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ও ঢাকঢোল ইত্যাদি আসিতেছে। তাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ঢাকঢোল ইত্যাদি আসছে। ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল। ক্রমে একে একে নন্দীপুরবাসীরা এসে তারাও নিজ সীমানার নিকট, নিজ সীমানার কাছে তারা নিজেরা সব মাদুর ইত্যাদি বিছিয়ে তারা বসে গেল। উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসিয়াছেন, মধ্যে 2-3-4 হাত মাত্র খালি জমি। উভয় গ্রামের, 2 গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসিয়াছেন। নেতৃস্থানীয় যারা আছেন, মোড়ল যারা আছেন, তারা সামনে বসেছেন। আর মধ্যেখানে মাত্র আছে 3 হাত মাত্র খালি জমি। 2 পক্ষের মাঝখানে আছে 3 হাত মাত্র খালি জমি। এখন প্রশ্ন উঠিল, কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবে? এখন প্রশ্ন উঠল, কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করবেন, অর্থ জিজ্ঞেস করবেন? উভয় গ্রামই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করিল। 2 গ্রামের লোকই তারা প্রথম জিজ্ঞেস করবে। দুপক্ষেই এই অধিকারের দাবি করলো যে তারা প্রথমে জিজ্ঞেস করবে। কোনো পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে। কোনো পক্ষই নিজের দাবি ত্যাগ করতে মানে ছাড়তে সম্মত নহে, মানে রাজি নয়। অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন। অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করলেন। কিভাবে? হিরুদত্ত মহাশয় একটি চড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে ছড়িয়া দিউন। সে চড়ি গ্রামে, যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে, সেই গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন। হিরুদত্ত মহাশয় একটা ছড়ি মানে লাঠি উপরের দিকে ছুঁড়ে ফেলবেন, আর সেই চড়ি যে গ্রামের দিকে মাথা করে পড়বে, সেই গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করবার অধিকার পাবেন। আমার চড়িলুন বলিয়া উভয় গ্রামের অনেকেই ছুটি আসিল। আমার চড়িটা, আমার লাঠিটা নিন, আমার লাঠি নিন, এই বলে উভয় গ্রামের অনেক লোক এগিয়ে এলো। হাতের কাছে যে চড়িটি পাইলেন তাহা লইয়া হিরুদত্ত সজোরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিলেন। হাতের কাছে হিরুদত্ত যে ছড়িটা, যে লাঠিটা পেলেন, তিনি তাহা চারদিকে একবার ঘুরিয়ে উপরের দিকে তিনি সেটা ছুড়ে দিলেন। ক্রমে ছড়ি আসিয়া ভূমিতে পতিত হইল। ক্রমে একে একে ছড়িটা এসে ভূমিতে পতিত হইল, মানে মাটিতে পড়ল। সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রহিয়াছে। সকলে দেখল সেটার মাথা নন্দীপুরের দিকে হেলে, মানে ঝুঁকে পড়ে আছে। নন্দীপুর ইহা দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া উঠিল। গোসাইগঞ্জের মুখটি চূর্ণ হইয়া গেল। নন্দীপুর ইহা দেখে, মানে এটা দেখে উল্লাসে, মানে উল্লাসের সাথে, আনন্দের সাথে চিৎকার করে উঠিল। চিৎকার করে উঠল, গোসাইগঞ্জের মুখটি চূর্ণ হইয়া গেল। আর গোসাইগঞ্জের, মানে গোসাইগঞ্জবাসী যারা, গোসাইগঞ্জের গ্রামের লোকের যারা আছে, তাদের মুখ চুন হয়ে যাওয়া মানে ফ্যাকাশে হওয়া। এখানে চুন বলতে সুপারির সঙ্গে যেটা খাওয়া হয় ওইটা নয়। চুন হয়ে যাওয়া মানে ফ্যাকাশে হয়ে যাওয়া। সকলে সাগ্রহে বিচার ফলের জন্য প্রতীক্ষা করিয়া রহিল। সকলে সাগ্রহে মানে আগ্রহের সাথে বিচার ফলের জন্য প্রতীক্ষা করিয়া রহিল। প্রতীক্ষা মানে অপেক্ষা করা, অপেক্ষা করে থাকলো। নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসা দাঁড়াইলেন। ব্রজ মাস্টারও উঠিয়া দাঁড়াইলেন। তাহার বুকটি দূর দূর করিতে লাগিল। নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলিয়ে তিনি সামনের দিকে এসে দাঁড়ালেন। ব্রজ মাস্টারও উঠে দাঁড়ালেন। তাহার বুকটি দূর দূর করিতে লাগিল। তাহার বুকে তখন ভয়ে, শঙ্কায়, সংকুচে দূর দূর করতে লাগলো। কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না। কিন্তু প্রাণপণ খুব চেষ্টা করেও মুখে সেই ভাবটা তিনি প্রকাশ পেতে দিলেন না। অন্য যে কেউ তাকে তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, এটা যেন কেউ বুঝতে না পারে, সেইভাবে তিনি স্বাভাবিক অবস্থায় থাকলেন। তো হারান মাস্টার তখন বলিলেন, আচ্ছা বলো দেখি এর মানে কি? হর্নস অব এ ডিলেমা। হারান মাস্টার তখন তাকে বললেন, আচ্ছা তুমি বলো দেখি এই বাক্যটার কি মানে হয়, হর্নস অব এ ডিলেমা। হর্নস অব এ ডিলেমা, এই বাক্যটার মানে কি হয় এটা বলো তো দেখি। সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার এই কূট মানে কঠিন বা দুর্বুঝ, যেটা বোঝা যায় না। কূট প্রশ্ন মানে কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্নের অর্থ অবগত ছিলেন, মানে তিনি জানতেন, তার জানা ছিল। তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন, এর মানে উভয় সংকট কেমন কিনা। তিনি বুক ফুলাইয়া জানা ছিল তো বুক ফুলিয়ে অসংকুচে তিনি সহাস্য বদনে, মানে আনন্দিত চিত্তে বা আনন্দ মনে, খুশি মুখে তিনি বলে দিলেন উভয় সংকট কেমন কিনা, মানে এটার অর্থ তো হচ্ছে উভয় সংকট। পেরেছে আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল। পেরেছে এই বলে আমাদের মাস্টার পেরেছে এই বলে গোসাইগঞ্জের লোকেরা তুমুল, মানে খুব বেশি কোলাহল, মানে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিল। দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন। দলপতি মানে দলের প্রতি বা দলের নেতা যারা, তাদেরকে অনেক কষ্টে থামালেন। এবার ব্রজমাস্টার উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, এবার তো ব্রজমাস্টার প্রশ্ন জিজ্ঞাসার পালা ব্রজমাস্টারের। তো তিনি উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, শুনো হারানবাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করিতে চাই না, বরং খুবই সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। তিনি বললেন যে, শুনো হারানবাবু, আমি তোমার কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি, বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। খুব সহজ দেখেই একটা প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞাসা করব। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজন বা ইংরেজি নবিশ আছি। এই অঞ্চলে কেবল তুমি আর আমি ইংরেজি নবিশ, মানে ইংরেজ ভাষায় পারদর্শী আমরা কেবল দুজনই আছি। একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে ঠকিয়ে দেবো, সেটা আমার মনঃপূত নয়। একটা শক্ত মানে কঠিন কথার মানে জিজ্ঞাসা করে তোমাকে অসুবিধায় ফেলে দেব,
তোমাকে ঠকাবো সে কিন্তু আমার ইচ্ছা নয়। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন, এতে গোসাইগঞ্জের লোকেরা হয়তো আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমি নিজে একজন ইংরেজির বিষয়ে আরও একজন ইংরেজির বিষয়ের প্রকাশ্য সভায় অপমান তো করতে পারি না। কিন্তু আমি নিজে একজন ইংরেজি জানা ব্যক্তি হয়ে অন্য আরেকজন ইংরেজি জানা ব্যক্তিকে প্রকাশ্য সভায় এত মানুষের সামনে অপমান অপদস্থ করব, এটা তো কোনো মতে ঠিক হবে না। আচ্ছা, খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি, বেশ হেঁকে উত্তর দাও যাতে 2 গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা, খুব সহজ একটা কথার মানে অর্থ আমি তোমাকে জিজ্ঞাসা করব, বেশ হেঁকে উত্তর দাও, বেশ গলা ছেড়ে তুমি উত্তর দাও যাতে 2 গ্রামের লোকেরা শুনতে পায়। আচ্ছা, এর মানে কি বলো দেখি, তুমি না জানো নিশ্চয়ই? আচ্ছা, এর মানে কি তুমি নিশ্চয়ই জানবে? আই ডোন্ট নো, আই ডোন্ট নো যে শব্দটা, ওটার মানে কি নিশ্চয়ই তুমি জানবে, ওটা বলে দাও, বেশ হেঁকে উত্তর দাও। হারান মাস্টার উচ্চস্বরে বলিল, আমি জানি না। হারান মাস্টার উচ্চস্বরে বললেন আমি জানি না। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে আই ডোন্ট নো এই ইংরেজি বাক্যটার অর্থ হচ্ছে, আসলে অর্থই হচ্ছে আমি জানি না, কিন্তু এখানে কৌশলে একজন শিক্ষক তার সহশিক্ষককে বা প্রতিদ্বন্দ্বী শিক্ষককে অন্য মানুষের কাছে ছোট বা খাটো করবার জন্য তিনি একটা এই ছলনার আশ্রয় নিলেন। আসলে আই ডোন্ট নো শব্দটার অর্থই হচ্ছে আমি জানি না, কিন্তু এখানে অবুধ বা ইলিটারেট অশিক্ষিত গ্রামবাসীরা মনে করলো যে এক মাস্টার অন্য মাস্টারকে যে প্রশ্ন করেছেন বোধহয় সেই মাস্টার এই প্রশ্নটির উত্তর জানেন না, এইটা তিনি বলেছেন। এখানে তিনি চালাকির মাধ্যমে আর কি অন্য মাস্টারকে, অন্য তার সহশিক্ষক বা প্রতিদ্বন্দ্বীকে তিনি হারিয়ে দিলেন। তো যাই হোক, হারান মাস্টার উচ্চস্বরে বলিল আমি জানি না, মানে এর অর্থ হচ্ছে আমি জানি না। শ্রবণমাত্র নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুপূর্ণ হইয়া গেল। শ্রবণমাত্র নন্দীপুরের লোক যারা, তারা তো আসল ফ্যাক্ট এখানে বুঝতে পারেনি। এখানে আই ডোন্ট নো শব্দের অর্থই হচ্ছে আমি জানি না, কিন্তু নন্দীপুরবাসীরা মনে করে ফেললো যে তাদের শিক্ষক বলছে সেই শব্দটার বা অর্থটা, এই বাক্যটার অর্থই সে জানে না। তাই তাদের মুখটা পাংশুবর্ণ হইয়া গেল। পাংশুবর্ণ মানে মলিন, ফ্যাকাশে, এরকম হয়ে গেল। সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য ও চিৎকার করিতে লাগিল। সেই সঙ্গে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া একসঙ্গে উঠল আর বিপুল বেগে নৃত্য ও চিৎকার করিতে লাগিল। বিপুল বেগে খুব আনন্দের সহিত দ্রুত গতিতে তারা নাচতে শুরু করলো। নৃত্য মানে নাচ, নাচতে শুরু করলো আর চিৎকার করতে শুরু করলো। হু জানে না, নন্দীপুর জানে না, হেরে গেল দুয়ো দুয়ো। নন্দীপুর জানে না, নন্দীপুরের শিক্ষক জানে না, দূর হও দূর হও, এই বলে ওদেরকে হেয় প্রতিপন্ন করতে শুরু করলো। হারান মাস্টার মহাবিপন্নভাবে সকলকে কি বলিতে চেষ্টা করিলেন। হারান মাস্টার মহাবিপন্নভাবে, হয়তো তিনি বলতে চেয়েছিলেন ওইটাই যে আই ডোন্ট নো শব্দটার অর্থই হচ্ছে আমি জানি না। এখানে আমি জানি না শব্দের অর্থ বলে দিয়েছি, এখানে আমি তার প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়েছি, কিন্তু তোমরা বুঝতে ভুল করছো। হয়তো তিনি এইটাই বলতে চেয়েছিলেন। তো মহাবিপন্নভাবে সকলকে কি বলিতে চেষ্টা করিলেন, মহাবিপন্নভাবে সকলকে কি যেন বলার চেষ্টা করলেন। কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল কাড়া নাকাড়া ও রামসিংহা সমবেতভাবে গর্জন করিয়া উঠিল। কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল, তারা তো আগেও আমরা জানি ঢাক ঢোল কাড়া নাকাড়া ইত্যাদি সঙ্গে করে এনেছিল। ঢাক ঢোল কাড়া নাকাড়া ও রামসিংহা, বড় ধরনের সিংহা বা বাঁশি সমবেতভাবে একসঙ্গে গর্জন করে উঠল, বড় করে শব্দ করে উঠল। তাহার কথা আর কাহারও শ্রুতিগুচর হইবার সম্ভাবনা রহিল না। পরাজিত শিক্ষকের কথাগুলো আর কারো শ্রুতিগুচর মানে শোনা, তো কারো শোনার আর কোনো সম্ভাবনা রইল না। গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে অগ্রসর হইয়া আসিল। গোসাইগঞ্জ নিবাসী মানে গোসাইগঞ্জের অধিবাসী কয়েকজন বলশালী লোক, খুব বলবান বলিষ্ঠ লোক আনন্দে নৃত্য করিতে অগ্রসর হইয়া আসিল। আনন্দে মানে খুশির সহিত নাচতে নাচতে তারা এগিয়ে এলো এবং তন্মধ্যে একজন ব্রজমাস্টারকে স্কন্দের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখে চলিল। এবং তন্মধ্যে তাদের মধ্য থেকে একজন ব্রজমাস্টারকে স্কন্দের মানে কাঁধের উপরে তুলে নিয়ে গ্রামাভিমুখে মানে গ্রামের অভিমুখে মানে গ্রামের দিকে সে চলতে লাগলো। আনন্দের আবেগে তারা তাদের মাস্টারকে মাথায় তুলে রেখেছে আর কি। সকলে তাহাকে ঘিরিয়া নৃত্য করিতে করিতে বাদ্যভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল। সকলে তাকে ঘিরে নাচতে নাচতে আর বাদ্যযন্ত্র যেগুলি আছে ওইগুলো বাজাতে বাজাতে তাদের নিজের গ্রামে তারা ফিরে এলো। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গেছে। আসলে হারান মাস্টার এখানে পরাজয়, কিন্তু আসলে পরাজয় নয়, এখানে একটা ষড়যন্ত্র মাত্র। তো পরদিন যাই হোক শোনা গেল যে হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গেছে। গ্রামের সহজ সরল বোকা অশিক্ষিত মানুষগুলো তো আর বুঝতে পারেনি আসল কথার রহস্য, তাই তারা তাদের শিক্ষককে তাড়িয়ে দিয়েছে। তো পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে চলিয়া গেছে। নন্দীপুর ত্যাগ করে তিনি চলে গেছেন, তথা স্কুলটি বন্ধ হইয়া গেল। সেখানে স্কুলটি বন্ধ হয়ে গেল। গোসাইগঞ্জে ব্রজমাস্টার অপ্রতিহতভাবে মাস্টার এবং গ্রামস্থ সকলের অপথ্য নির্বিশেষে ক্ষীর ননি ছানা বক্ষণ করিতে লাগিলেন। গোসাইগঞ্জে ব্রজমাস্টার অপ্রতিহতভাবে মানে অপ্রতিরুদ্ধভাবে বিনা বাধায় মাস্টার এবং গ্রামস্থ যত মানুষ আছেন সকলের অপত্য নির্বিশেষে, অপত্য মানে সন্তানদেরকে যেভাবে মানুষ আদর করে লালন পালন করে ঠিক তদ্রূপ তাকেও সন্তানের মতো
নির্বিশেষে ক্ষীর ননি ছানা, ক্ষীর তো ক্ষীর, ননি মানে মাখন, ছানা ভক্ষণ করিতে লাগলেন। সেই দিন হতে আনন্দের সহিত গ্রামের সবাই তাকে খুব মূল্যবান বা ক্ষীর ননি ছানা এসব খাওয়াতে লাগলেন। তো হাস্যকৌতুকের আড়ালে একারে সমাজে সচেতনতাবোধ লুকিয়ে আছে। তো লেখক এটা বুঝাতে চেয়েছেন, একজন শিক্ষিত মানুষ হয়ে আরেকজন শিক্ষিত মানুষকে জনসাধারণের কাছে এইভাবে পরাজিত করা, ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা বোধহয় ঠিক হয়নি। কারণ স্কুল কলেজ এসবই হচ্ছে সাধারণত মানুষের উন্নতির পথে ধাবিত হওয়ার একমাত্র এক উপায় বা একমাত্র মাধ্যম। একটা স্কুল বন্ধ হয়ে যাওয়া সেটা বড় দুঃখের কথা। একটা স্কুল যদি থাকতো তাহলে ওইখানে নদীপুরে যদি স্কুল থাকতো তাহলে লেখক বলছেন তথা স্কুলটি বন্ধ হয়ে গেল, সেখানে স্কুলটি বন্ধ হয়ে গেছে। অবুধ বালকেরা বা শিশুরা জ্ঞান লাভ করে ভবিষ্যতে তারা ভালো পথে চলার একটা সুযোগ পেত, সুবিধা পেত। কিন্তু স্কুলটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ইলিটারেট বা অশিক্ষিত থাকারই সম্ভাবনা বা আশঙ্কা বেশি।